নমস্কার। শুরু করছি আজকের গল্প পাঠ। কথা সাহিত্যিক শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি ছোট গল্প, বাসা। খড়গপুরে সভা করতে গিয়েছিলাম। বৈশাখ মাস, বৃষ্টি হয়নি প্রায় সারা মাস। তার উপর খড়গপুর শহরের গরম, গাছ নেই, পালা নেই, ছোট ছোট রেলওয়ে কলোনির বাসা ঘর। সামনে দিয়ে ড্রেন চলে গেছে, ময়লা জলে ভর্তি। 4 নম্বর বাসায় তবুও যা হোক লোক একরকম বাস করতে পারে। 3 নম্বর বাসায় কষ্টে সৃষ্টে চলে, কিন্তু 2 নম্বর এবং 1 নম্বরের বাসা যে হতভাগ্য লোকেদের জন্য তৈরি হয়েছে, তারা পশু জীবন যদি যাপন করত অরণ্যে, এর চেয়েও হয়তো অনেক ভালো থাকতে পারত। ভগবানের আলো বাতাস থেকে এভাবে বঞ্চিত হতো না। এক ভদ্রলোকের বাড়ি অতিথি হয়েছিলাম। তিনি কি একটা ভালো কাজ করেন। 4 নম্বর বাসায় বাসের অধিকার পেয়েছেন। সেই নিচু নিচু ছোট ছোট ঘরে তার স্ত্রী কার্পেটের ওপর ফুল বসানো অক্ষরে প্রতি পরম গুরু লিখে বাঁধিয়ে রেখেছেন। ডিশ, পেয়ালা, পুতুল, মাটির ময়ূর সাজিয়ে রেখেছেন কাঁচের আলমারিতে। দেওয়ালে টাঙানো আছে সানলাইট সাবানের ক্যালেন্ডার এবং মহাত্মা গান্ধীর ছবি। তাছাড়া রাসলীলা ও চৈতন্যদেবের সংকীর্তনেরও ছবি। কোথায় মজুরেরা এক বিদায় অভিনন্দন দিয়েছিল বাড়ির কর্তাকে, সেখানে বাঁধিয়ে টাঙানো ইত্যাদি। হাওয়া আসে সামান্য। বৈশাখের উত্তাপে নিচু কংক্রিটের ছাদ আগুনের খাপড়ার মতো গরম হয়েছে। হাত পা নাড়ার স্থান নেই বাসার মধ্যে। গরমে হাঁপ ধরে যায়। চোখের দৃষ্টি সর্বদা দেওয়ালে বেঁধে যাচ্ছে। আমি বললাম, কত বছর আছেন? 1927 সালে জয়েন করেছি। তাহলে হিসেব করুন, এই 21 বছর চলছে। বরাবর এই বাসায়? তাহলে তো বাঁচতাম। মাইনে যখন কম ছিল 3 নম্বর বাসায় ছিলাম 9 বছর। 2 নম্বর বাসা আপনি যদি দেখতেন তবে না জানি কি বলতেন। সেই 2 নম্বর বাসায় 1 বছর। আমি মনে মনে কল্পনা করলুম, সামান্য 200-100 টাকার জন্যে এই ভদ্রলোক কত জ্যোৎস্নাময়ী দুপুর রাত্রির রহস্য, কত বর্ষার ঝরঝর ছন্দ, কত সজনে ফুল ফোটা কোকিল ডাকা ফাল্গুন দিন, কত মধুর অপরাহ্ন হারিয়েছেন। শুধু ইনি যে একা হারিয়েছেন তা নয়, এর বাড়ির ছেলেমেয়েরাও হারিয়েছে তাদের জীবনের অতি রহস্যময় বাল্য দিনগুলির পরম পবিত্র মুহূর্ত। হারিয়েছেন এর স্ত্রীও। তার চেয়েও কষ্ট এই যে এরা জানেন না যে এরা কি হারিয়েছেন। সেই কি যেন একটা জিনিসের বিজ্ঞাপনে যেমন ছবির নিচে লেখা থাকে। বললাম, ছুটি পেয়ে দেশে যান কবার? কবার? মাত্র 2 বার দেশে গিয়েছে এই বছরের মধ্যে। আপনা আপনি আমার অজ্ঞাতসারে আমার মুখ দিয়ে বেরিয়ে গেল, বড় কষ্ট আপনাদের। তিনি তখনই বললেন, না না, এর চেয়েও কষ্ট তাদের যারা নতুন আসে। বাসা পেতে আগে লাগতো 7-8 বছর, এখন লাগে 13-14 বছর। কোথায় থেকে চাকরি করবে সে বেচারি? গাছতলায়? তা কোম্পানি কি জানে? চাকরি করতে হয়, করুক। বাসার খবর কোম্পানি রাখে না। অথচ এই খড়গপুর শহরে কোনো বাসা ভাড়া পাওয়া যায় না, কেননা এখানে বাইরের কোনো লোকের ঘর নেই, সবই রেলের কোয়ার্টার। সত্যি এ ব্যাপার, খুব সত্যি।
তারা থাকে কোথায়? ওই হয়তো আপনার একখানা বাইরের ঘর আছে, সেখানে একটু জায়গা দিলেন, নয়তো কোনো অবিবাহিত লোকের কোয়ার্টারে রইল। অবিবাহিত লোকের কোয়ার্টারে খুব ভিড় হয়। নতুন চাকুরে অবিবাহিত যুবকেরা হার্ট টুগেদার। ভেড়ার গোয়ালের অধম। নিয়ে যাব আপনাকে তেমনি এক বাসায়। আরেকজনকে বললেন, আরেকবার আপনাকে নিয়ে যাব 1 নম্বর 2 নম্বরে। দেখবেন সে কি জিনিস। মানুষের বাস করবার জন্য সেগুলো তৈরি হয়নি। কোন ইঞ্জিনিয়ার সেগুলো তৈরি করেছিল কে জানে? তার কি নিজের বাড়ির স্ত্রী পুত্র ছিল না? এসব কথার উত্তর ভগবানই দিতে পারেন। সেই আরেকজন ভদ্রলোক বললেন, আপনাকে নিয়ে যেতে হবে আরেক জায়গায়, শহরের দক্ষিণে। সেখানে যত সব অফিসারদের কোয়ার্টার্স। দেখে অবাক হয়ে যাবেন। স্বর্গ। বুঝলেন মশাই, স্বর্গ। গৃহস্বামী বললেন, হ্যাঁ হ্যাঁ মিত্তির, সেখানেও একবার নিয়ে যেও তো এঁকে। পূর্বের ভদ্রলোকটি বললেন, না নিয়ে গেলে কন্ট্রাস্টটা তৈরি হবে না যে। উনি বুঝবেন কি করে যে আমরা কোন নরকে আর তারা কোন স্বর্গে? বোধহয় মিস্টার বাসুর ওখানে আপনার নিমন্ত্রণ আছে, যেতেই হবে। খবর দেবে এক্ষুনি। স্বর্গই বটে, শহরের দক্ষিণে খোলা জায়গায়। গিয়ে দেখবেন কি চমৎকার হাওয়া, কি সবুজ লন, অর্নামেন্টাল ব্রিজ, বড় বড় কাঁচের সার্সি, খড়খড়িওয়ালা জানালা দরজা, লাইট, ফ্যান। সেসব অন্য ব্যাপার। আসল কথা, সেসব তো আপনার আমার জন্য তৈরি নয়, সে ছিল সাহেবদের জন্যে। সাদা চামড়া গায়ে থাকলেই অফিসার্স কোয়ার্টার্সে তার জায়গা। কি বড় কি ছোট। কোনো সাহেব কখনো 3 নম্বর 4 নম্বরে থাকতো না। 2 নম্বর 1 নম্বর তো দূরের কথা। কি করে শোষণ করেছে দেশটা, আমাদের মানুষ বলেই গ্রাহ্য করেনি। বেলা গেল। পয়লা বৈশাখের উৎসব সভা এবং সেই সঙ্গে বিচিত্রানুষ্ঠান বলে একটা কথা সব জায়গায় বড্ড চলেছে। সেই বিচিত্রানুষ্ঠান যথারীতি সবই ছিল। সভাপতি নির্বাচন, উদ্বোধন সঙ্গীত, মাঝে মাঝে বিকল হওয়া মাইক, রবীন্দ্রসঙ্গীত ভুল সুরে, আধুনিক কাব্য সঙ্গীত, কোনো প্রকার সুরও নেই তাতে, বক্তৃতা, তারপরে আবার বিচিত্রানুষ্ঠান। সর্বশেষে সভাপতির অভিভাষণ দিতে যখন উঠলাম, তখন রাত 10টা। লোক জড়ো হয়েছে বহু, কয়েক হাজার হবে। বিচিত্রানুষ্ঠানের পরে কেউ দাঁড়াতো না সভাপতির অভিভাষণ শোনবার জন্যে। কিন্তু সভার উদ্যোক্তারা ভারী চালাক। তারা সব শেষে রেখেছিলেন একটি অতি লোভনীয় ব্যাপার, এবং সেটা বড় বড় অক্ষরে কার্যসূচিতে ছাপিয়েও দিয়েছিলেন। সেটি হলো জলযোগ, অর্থাৎ ডালদায় ভাজা বোঁদে আর দরবেশ মিঠাই। ব্যাস। শালপাতার ঠোঙায় ইতিমধ্যেই স্বেচ্ছাসেবক দল সকলের পেছনের সারির ছেলে মেয়েদের মধ্যে বিলুতে শুরু করে দিয়েছে। 2-1 চেঁচিয়ে বলতে লাগলেন, বড্ড গোলমাল হচ্ছে, দেওয়া বন্ধ করো, এখন দেওয়া বন্ধ করো, আর দেওয়া বন্ধ করো। ওই জন্যেই আসা, আর ওই বিচিত্রানুষ্ঠান এর জন্য। কে এসেছে? সভাপতির বাজে ভ্যাজ ভ্যাজ শুনতে। 2-1 হাততালি পড়ল, কিন্তু পিছনের ছেলেমেয়ের সারি জলযোগের ঠোঙার জন্য অধীর হয়ে উঠেছে। সংক্ষেপে সেরে বসে পড়লাম। সভাপতিকে ধন্যবাদ দেওয়াও শেষ হয়ে গেল।
একজন ভদ্রলোক এসে বললেন, চলুন একটু জলযোগ। হ্যাঁ, এই পথে। না, আয়োজন বেশ ভালোই, নিন্দে করবার কিছুই নেই, খুব ভালো আয়োজন। বেরিয়ে আসছি, এমন সময় ভিড়ের মধ্যে হঠাৎ কি একটি ছোকরা এসে আমার পায়ের ধুলো নিয়ে প্রণাম করলে। মুখ তুলতেই দেখলাম সে আমাদের গ্রামের হিরু জেলের ছেলে কানাই। কানাই ম্যাট্রিক পাশ করে আগে পূর্ববঙ্গ কোথায় যেন রেলের চাকরি করত। বললাম, এখানে কাজ করো নাকি? হ্যাঁ, পাকিস্তান থেকে চলে এসেছি, ঈশ্বরদী ছিলাম, আপনাকে মা ডাকছে, ওইখানে দাঁড়িয়ে। তোমার মা এখানে? খুব অবাক হয়ে গেলাম। কানাই জেলের মা চিরদিন পাড়ায় চিঁড়ে কুটে ধান সিদ্ধ করে ও মাছ বিক্রি করে সংসার চালিয়ে এসেছে। অজ পাড়া গাঁয়ের মেয়ে ও বউ সে। চিরদিন দেখে এসেছি জ্যৈষ্ঠ মাসে আম কুড়োবার জন্য খুব ভোরে উঠে সে গ্রামের পেছনের বড় জঙ্গলে ভর্তি আম কাঁঠাল বাগানে যেত। আষাঢ় মাসের মাঝামাঝি পর্যন্ত রোজ তাকে দেখা যাবেই আম বাগানে। আম বাগানে গভীর কাঁটা বন ও লতাপাতার জঙ্গলের মধ্যে ঢুকে বাদুড়ে খেকো আম কুড়িয়ে বেড়াচ্ছে। জ্যৈষ্ঠ মাসের শেষেই পল্লীগ্রামের দেশি আম শেষ হয়ে যায়। আষাঢ় মাসের মাঝামাঝি পর্যন্ত ওকে আম কুড়োতে দেখে আমার হাসি পেত। আমার বাড়ির ওপর দিয়েই ওর আম কুড়িয়ে ফেরবার রাস্তা। পাড়াগাঁয়ে যেমন হয়, এক বাড়ির উঠোন দিয়ে অপর বাড়ির লোকে যাতায়াত করে। ও যখন ফিরত তখন ওকে বলতাম, ও কানাইয়ের মা, কি আম কুড়ুলে? কানাইয়ের মা চুপড়ি দেখিয়ে বলতো, আমার কই দাদা ঠাকুর, এই দেখুন। প্রায় খেয়েও বাদুড়ে খেকো আম দু একখানা ছাড়া দেখতাম না। ও আবার এত ভালো, যেদিন একটাও ভালো আম পাবে সেদিন আমাকে বলতো, এই আমটা আপনার জন্যে দাদা ঠাকুর, দিয়ে যাই, রাখুন। আমি বলতাম, না না, তুমি নিয়ে যাও। ও শুনবে না, ঠিক দিয়েই যাবে। গ্রামের মধ্যে সকলেই বলতো, কানাই জেলের মা বড় সৎ, কখনো কারোর সঙ্গে ঝগড়া করেনি। মাছ বিক্রির সময় ওর সরলতার সুযোগ নিয়ে ব্রাহ্মণ পাড়ার ঘুঘু গিন্নিরা ধারে মাছ নিত। 6 মাস ঘুরিয়েও পয়সা দিত না, অবশেষে হয়তো পয়সা মেরে দিত। কখনো কারোর বিরুদ্ধে অভিযোগ ওর ছিল না। আবার ধার চাইলে 6 মাস ঘুরিয়ে যে কাল পয়সা দিয়েছে তাকেও আজ আবার মাছ দেবে। আমাদের পাড়ার রামচাটুর্যের ছেলে জেলি পিতৃহীন দরিদ্র অবস্থায় কোনো রকমে নিজের চেষ্টায় ম্যাট্রিক পাশ করে রেলে কি একটা চাকরি পেয়েছিল। জেলির মা একা থাকতেন বাড়িতে। বাড়ির সামনের ডোবায় হয়তো কানাইয়ের মা বাসন মাজতে এসে দেখলে বামুনপাড়ার ঘাটে একটা ছোট্ট ডোবায় আবার 3টে ঘাট। জেলির মা বড়ি দেওয়ার ডাল ধুতে নেমেছেন। জেলির মা হেসে বলতেন, ও জেলে বউ, জেলি কাল রাত্রিরে বাড়ি এসেছে। ও মা, তাই নাকি? ও মা, কি হবে? অমনি সে এঁটো বাসন ফেলে ছুটে আসবে। কই, কোথায় গেল আমার সোনা, আমার মানিক, আমার বাছা, কোথায় গেল? জেলিকে সে কোলে পিঠে করে মানুষ করেছিল। যখন জেলি বাড়ি আসবে তখন সে কি অকৃত্রিম মাতৃস্নেহের পরিচয় ওর চোখে মুখে।
জেলের জন্য বড় কই মাছ জোগাড় করে নিয়ে আসবে, নিজের ঘরের গায়ের দুধ ঘটি মেপে দিয়ে যাবে, সরু চিঁড়ে কুটে সঙ্গে বেঁধে দেবে জেলির চাকুরি স্থানে চলে যাওয়ার দিন। কতদিন এই মাতৃস্নেহের লীলা দেখে এসেছি। সেই জেলে বউ আজ এখানে, কত দূরে যশোর জেলার এক অজ পাড়াগা থেকে জীবনে কখনো যে রানাঘাটও যায়নি, সে আজ এসেছে খড়গপুরে, 7 সমুদ্র 13 নদী পার হয়ে। বাঁশবাগানের তলায় ওদের জেলে পাড়ার সেই খড়ের ঘরখানা ছেড়ে ছেলের বাসায়। জেলে বউ আমায় দেখে এগিয়ে এসে বললে, দাদা ঠাকুরের নেকচার হবে আজ সভায়। দাদা ঠাকুর আমাদের কত দূরে এসে নেকচার বলছে। আমায় কানাই বললে, দাদা ঠাকুরের নেকচার হবে আজ সভায়। আমি বলি, আমায় নিয়ে চল, কতকাল দেখিনি তাকে। কি সুন্দর নেকচার বললেন আপনি, বলে সে আমার পায়ের ধুলো নিয়ে প্রণাম করলে। বয়সে সে আমার চেয়ে বড়, আমার দিদির সমান, কিন্তু আমি ব্রাহ্মণ। জেলেবু আরও বড় হলেও সে এমনি ভাবেই আমায় প্রণাম করত, গ্রামের নিয়ম। বললাম, ভালো আছো কানাইয়ের মা? আপনাদের আশীর্বাদে আছি একরকম। বৌদিদি কই? ছেলেমেয়েরা সব ভালো? হ্যাঁ, একরকম ভালো আছে। আজকাল সবাই কলকাতায়। দেশে যাননি? হ্যাঁ, মধ্যে গিয়েছিলাম একবার, মাস 2 আগে। ও অমনি আকুল ও পিপাসিত সুরে বললে, বলুন গায়ে কে কেমন আছে? ইতিমধ্যে সভার উদ্যোক্তাগণ আমাকে তাগিদ দিতে লাগলেন, তাহলে কাইন্ডলি আসুন, আবার আমাদের নববর্ষের ডিনার পার্টির আয়োজন রয়েছে মিস্টার বাসুর ওখানে। আমার কিন্তু যাবার ইচ্ছে নেই সত্যি একটুও। এদের টান আমার 1000 ডিনার পার্টির চেয়েও বেশি। সমস্ত খড়গপুর শহরের 1000 সুশিক্ষিত সুমার্জিত সুভদ্র লোকের মধ্যে এই গ্রাম্য অশিক্ষিতা জেলে বউকে আমার অনেক বেশি আপনার জন বলে মনে হলো সেই মুহূর্তে। জেলে বউ বললে, তা হবে না। সে কি দাদা ঠাকুর, মোদের বাসায় যেতেই হবে না বুঝি? না, এমনি ছাড়বো। পায়ের ধুলো দেবেন না বুঝি বাসায়? বাহ, যাব না কেন, চলো। এদিকে এরা ছাড়ে না। সে কি স্যার, এখন গেলে আর কি ওরা না খাইয়ে ছাড়বে? যাবেন না প্লিজ। আমি বললাম, কিছু না, বেশি দেরি হবে না, এখনই আসছি। দেশের লোক। ওদের সঙ্গে ওদের বাসায় গেলাম। মুশকিল, 2 নম্বরের বাসা, কম মাইনের লোকের বাসা। আমাকে ওরা নিয়ে গিয়ে ঘরে বসালে। 2খানা ছোট্ট ঘর, একটা রান্নাঘর, একটা বারান্দা। এই হলো 2 নম্বর কোয়ার্টার্স। বৈশাখ মাসের দারুণ উত্তাপে সে ঘরের অবস্থা যে কি, তা না অনুভব করলে বুঝিয়ে বলা কঠিন। জেলখানাও এর চেয়ে ভালো। নড়বার চড়বার জায়গা নেই, আলো বাতাস আসে না, হাঁপ ধরে যায়। একখানা ঘর একটু সাজিয়ে রেখেছে, একখানা ফর্সা চাদরও পেতে রেখেছে বিছানায়। একটা সস্তা টাইম পিস ঘড়ি কিনে ছোট্ট একটা টেবিলে রেখে দিয়েছে। ওর বাপ হিরু জেলেকে আমরা বাল্যকালে দেখেছি। বাঁশের দোয়ারি তৈরি করে মাছ ধরত, হাটে মাছের ঝুড়ি নিয়ে গিয়ে মাছ বিক্রি করত। কানাইয়ের মা টিনের ক্যানেস্তায় ধান সেদ্ধ করত বাড়ির উঠোনের আমতলায়।
বড় গরিব ছিল ওরা। কানাইয়ের বউ এসে আমাকে প্রণাম করলে, বললে, বসুন, একটু চা করে দেব। আশ্চর্য, এরা চা খেতে আরম্ভ করেছে এখানে এসে। কানাইয়ের মা আহ্লাদের সুরে বললে, কানাই একটা ঘড়ি কিনেছে, দেখেছো দাদা ঠাকুর? সেই সস্তা টাইম পিস ঘড়িটা। আমি সেটা হাতে নিয়ে ভালো করে নাড়ি চাড়ি দেখি, খুব প্রশংসা করি ঘড়ির। বললাম, বাহ, বেশ টেবিল চেয়ার দেখছি যে। কানাই সব করেছে দাদা ঠাকুর। বললাম, দিব্যি সাজানো ঘর, ওখানে কি টাঙানো? বৌমার হাতে তৈরি, ঝিনুক দিয়ে তৈরি ফুল। বাহ, বেশ করেছে বৌমা। হবে না? বেশ ভালো ঘরের মেয়ে যে, গান গাইতেও জানে, দিব্যি গান গায়। হ্যাঁ। গান? হ্যাঁ দাদা ঠাকুর, বাজনার বাক্স বাজিয়ে। বললাম, হারমোনিয়াম? এটা সত্যি আশ্চর্য কথা হলো। শোনাবা গান দাদা ঠাকুর? ও বৌমা, চা করে গান শুনিয়ে দাও দাদা ঠাকুরকে। আজ আমার কত আনন্দের দিন। দাদা ঠাকুর পায়ের মাটি ঝেড়েছেন আমার ঘরে। বললাম, কানাই যে এত উন্নতি করবে তা আমি জানতাম না। কানাইয়ের মা আঁচল দিয়ে চোখ মুছতে মুছতে বললে, আশীর্বাদ করো দাদা ঠাকুর, কানাই আমার বেঁচে থাকুক, সংসারে দুবেলা দুমুঠো খেয়ে আঁচাই যেন। জানো তো, যখন তিনি মারা গেল, কি কষ্ট করে মানুষ করেছি। কানাই তখন 1 বছরের বাচ্চা। কত কষ্ট করেছি ওর জন্যে। লোকের ধান সেদ্ধ করে চিঁড়ে কুটে বাসন মেজে তবে ওকে মানুষ করেছি। সেই কানাই আজ বিয়ে করে মোরে বাসায় এনেছে, ঘড়ি কিনেছে, কেদারা কিনেছে, চা খাচ্ছে। আমি গম্ভীরভাবে বললাম, ঠিক, তার আর কথা কি বলো। এই সময় কানাই আমার জন্য খাবার কিনে নিয়ে এসে ঘরে ঢুকলো। কানাইয়ের বউ একটা রেকাবিতে গরম কুমড়োর ফুলুরি, রসগোল্লা ও নিমকি আমায় খেতে দিলে। বললে, খেয়ে দেখুন, কুমড়োর ফুলুরি এখনই ভাজলাম। চা নিয়ে এসে কানাইয়ের মা বললে, এই পেয়ালাগুলো কানাই এবার কিনেছে। ভালো দাদা ঠাকুর? খুব ভালো, চমৎকার। কানাই সলজ্জ সুরে মাকে বললে, তুমি যাও ওদিকে, পান নিয়ে এসো কাকাবাবুর জন্যে। সে বেচারি জানে না তার মা আগে কি বলেছে বা এখন আরও কি বলবে। কানাইয়ের মা কিন্তু নাছোড় বান্দা। ওর বৌমাকে নিয়ে এসে হাজির করলে গান শোনাতে। হারমোনিয়াম নিয়ে এলো। বললাম, এই হারমোনিয়াম কি কানাই কিনেছে নাকি? কানাইয়ের মা বললে, না দাদা ঠাকুর, বৌমা গান করে বলে পাশের বাসা থেকে আনা। গান গাইলে কানাইয়ের বউ, মন্দ নয়, বেশ গান। আসবার সময় কানাইয়ের মা বললে, কেমন গান গায় আমার বৌমা? চমৎকার, ভারী চমৎকার। কানাই বললে, তুমি যাও দেখি মা, ওদিকে যাও, কাকাবাবুর দেরি হয়ে যাচ্ছে, আমি পৌঁছে দিয়ে আসি। ওদের কাছে বিদায় নিয়ে চলে এলাম। কানাইয়ের মা আমার সঙ্গে গলির মোড় পর্যন্ত এলো। সে বড্ড খুশি যে আমি তাদের বাসায় এসেছি বা এখানে চা খাবার খেয়েছি। আমাদের গ্রামে বসে কখনো এ ব্যাপার সম্ভব হতো না। আমি ব্রাহ্মণ। আরও খুশি এই যে
কানাই আজ এত বড় হয়েছে, এত উন্নতি করেছে। বারবার আমায় বলতে লাগলো, যদি গাঁয়ে যান দাদা ঠাকুর, মোদের কথা বলবেন সবাইকে। আমি কতকাল গাঁয়ে যাইনি, সেই 8 বছর আষাঢ় মাসে বাসায় গেছি। 1 বছর হতে চলল। বড্ড মনে পড়ে গাঁয়ের কথা। মোদের উঠোনের গাছটার অতগুলো পেয়ারা, কি জানি কে খাবে কি জানি। এরপরে মিস্টার বাসুর ডিনার পার্টিতে খুব জাঁকজমকের ভোজ ও আদর আপ্যায়নের ব্যাপার। চপ, কাটলেট, পায়েস, ক্ষীর, আম, সন্দেশের ছড়াছড়ি, সত্যি চমৎকার খাওয়া। অফিসারদের অঞ্চলে বড় বাংলো, টেনিসের সবুজ লন, ঝুমকো লতার ফুল গেটে দুলছে। মিস্টার বাসুর মেয়ে কল্যাণী নীলিমা এসরাজ বাজিয়ে আমাদের শোনালে, রবীন্দ্রসঙ্গীত গাইলে। ছোট মেয়ে রেনু একটা ইংরেজি কবিতা আবৃত্তি করলে। তারপর 2 বোনে মিলে রামধনু গাইলে অতি সুন্দর। 2 বোনই শান্তিনিকেতনে থেকে পড়াশুনো করে, দেখতেও সুন্দরী। খেতে বসে কতবার মনে হলো, কানাইয়ের মার বাসার সেই সস্তা টাইম পিস ঘড়িটাতে কটা বাজলো দেখে আসি। নমস্কার। বাসা গল্পটি পাঠ করে শোনালাম। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। আবার দেখা হবে আগামী পর্বে একটি নতুন গল্প নিয়ে। আজকের মতো নমস্কার।